দিনের পর দিন অবিচার হয়ে আসছে ডাবলিনের মলি ম্যালনের উপর। পথচারী থেকে পর্যটক প্রতিদিনই অসংখ্য মানুষ তার স্তনে হাত দেন, কারণ এটা নাকি সৌভাগ্যের প্রতীক। বিবিসি জানায়, পথচলতি মানুষের এই আচরণে বিবর্ণ হয়ে গিয়েছে বক্ষযুগলের রং। এবার ডাবলিনের সেই বিখ্যাত ব্রোঞ্জ মূর্তির হয়ে পথে নেমেছিলেন ট্রিনিটি কলেজের ছাত্রী ও সঙ্গীত শিল্পী টিলি ক্রিপওয়েল। 1988 সালে ডাবলিন মিলেনিয়াম উদযাপনের সময় শিল্পী জিন রিনহার্টের নকশা করা মলি ম্যালনের একটি মূর্তি গ্রাফটন স্ট্রিটে স্থাপন করেছিলেন ডাবলিনের তৎকালীন লর্ড মেয়র বেন ব্রিস্কো। 2014 সালের জুলাই মাসে পুরাতন স্থানে লুয়াস্ট্রাক লেন কাজের জন্য মূর্তিটি পর্যটন তথ্য অফিসের সামনে সাফক স্ট্রিটে স্থানান্তরিত করা হয়েছিল। ডাবলিনের এই মূর্তি গোটা পৃথিবীর ভ্রমণপ্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত। ডাবলিন শহরকে নিয়ে লেখা একটি বিখ্যাত গানে মলি ম্যালন নামের এক সিফুড বিক্রেতা তরুণীর উল্লেখ রয়েছে। এই কাল্পনিক চরিত্রকে নিয়েই এই ব্রোঞ্জের মূর্তিটি নির্মাণ করা হয়। এরপর থেকেই এই মূর্তির অর্ধেক উন্মুক্ত বক্ষে স্পর্শ করা শুরু করেন স্থানীয়রা। বলা হয়, মলি ম্যালনকে নিয়ে লেখা গানটি একজন মৎস্যজীবীর কাল্পনিক গল্প, যিনি ডাবলিনের রাস্তায় ফেরি করতেন এবং অল্প বয়সে তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। বিংশ শতাব্দীর শেষের দিকে একটি কিংবদন্তি চালু হয়েছিল যে 17 শতকে একজন ঐতিহাসিক মলি বাস করতেন। তাকে সাধারণত দিনে একজন পেরিওলা ও রাতে খণ্ডকালীন পতিতা হিসেবে চিত্রিত করা হয়। বিপরীতে তার সময়ের কয়েকজন সতীনারী রাস্তার পেরিওলা হিসেবেও চিত্রিত করা হয়েছে। মলি নামটি মেরি এবং মার্গারেট নামের একটি পরিচিত সংস্করণ। শতাব্দীর পর শতাব্দী ধরে ডাবলিনে এরকম অনেক মলি ম্যালন জন্মগ্রহণ করেছেন, তবে গানের ঘটনার সাথে তাদের কোনো সংযোগের কোনো প্রমাণ নেই। তবে ভাস্কর্যের মলি ম্যালন কবে এবং কোথায় জন্মেছিলেন তার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তা সত্ত্বেও ডাবলিন মিলেনিয়াম কমিশন 1699 সালের 13 জুন মারা যাওয়া মলি ম্যালন দিবস হিসেবে ঘোষণা করে। তবে সম্প্রতি 23 বছরের সঙ্গীত শিল্পী টিলি মলির উপর অত্যাচারের প্রতিবাদ করছেন। মলিকে একা থাকতে দিন বলে তিনি প্রচার শুরু করেছেন। এমনকি স্থানীয় মিউনিসিপ্যালিটির কাছে মূর্তিটিকে আরও উঁচুতে তোলার আবেদনও করেছেন, যাতে পথচলতি মানুষ নাগাল না পান। তরুণীর দাবি, প্রতিদিন ঘণ্টায় গড়ে অন্তত 60 জন নারী পুরুষ মূর্তিটির স্তন চেপে ধরেন, ছবি তোলেন। যদিও মূর্তির গোপনাঙ্গের সাথে একটু মজা করার মতো মনে হতে পারে, তবে এর মধ্যে আরও অনেক কিছু রয়েছে। কেন ব্রোঞ্জ ভাস্কর্যের প্রতি আকৃষ্ট বোধ করেন মানুষ, তার আরও একটি ব্যাখ্যা থাকতে পারে। CNN জানায়, বেশিরভাগ জাদুঘর ও গ্যালারি দর্শনার্থীদের প্রদর্শনী স্পর্শ করতে নিষেধ করে কিছু যুক্তিসঙ্গত কারণে। আমরা দূর থেকে শিল্পকর্মের প্রশংসা করতে অভ্যস্ত। এর অর্থ এই নয় যে আমরা এটি স্পর্শ করতে চাই না। কিছু জিনিস, বিশেষ করে ভাস্কর্য, তাদের নিছক শারীরিক উপস্থিতি সহ কেবল দৃষ্টিভঙ্গির চেয়ে ইন্দ্রিয় দিয়ে স্পর্শ করার এবং আরও অন্বেষণ করার তীব্র ইচ্ছা জাগিয়ে তোলে। একটি ভাস্কর্য স্পর্শ করার জন্য জাদুঘর বা গ্যালারি কর্মী, সংরক্ষক এবং সংগ্রাহকদের বিশেষ অধিকার রয়েছে। ঐতিহাসিকভাবে ভাস্কর্য স্পর্শ করা এমনকি অভিজাত সুযোগ হিসেবেও দেখা যেতে পারে, যেমনটি জাদুঘরবিদ ফিওনা ক্যান্টলিন উল্লেখ করেছেন। তিনি বলেছেন, গত শতাব্দীতে স্পর্শের মাধ্যমে প্রদর্শনী অন্বেষণ অস্বাভাবিক ছিল না, কিন্তু উচ্চবিত্তদের জন্য সংরক্ষিত ছিল। যার শিল্পকর্ম কেনার আর্থিক সামর্থ্য আছে তিনি শারীরিক স্পর্শের অনুভূতি উপভোগ করতে পারেন। যদিও বেশিরভাগ শিল্পপ্রেমীদের এতে একটি অপূর্ণ ইচ্ছা রয়ে গেছে। জনসাধারণের শিল্পকলায় শ্রেণীগত পার্থক্য দূর করে খেলার মাঠ সমান করার ক্ষমতা রয়েছে। এটি সপ্তাহের 7 দিন 24 ঘন্টা সকলের জন্য উপলব্ধ।
কোনো অ্যালার্ম নেই, কোনো নিরাপত্তা রক্ষী নেই, কোনো কৌতূহলী হাত এটি অন্বেষণ করতে বাধা দেয় না। জীবনের সকল স্তরের মানুষ তাদের পটভূমি নির্বিশেষে এর কাছাকাছি যেতে পারে। তাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে এটি অনুভব করতে পারে। এটি ঠিক আছে। ভাগ্যক্রমে মূর্তি চাটা এখনো উদ্ভাবিত মনে হয় না, যদিও কিছু জায়গায় কিছু মূর্তিকে চুম্বন ইতোমধ্যেই সৌভাগ্যের রীতি হিসেবে অনুশীলন করা হয়। জনসাধারণের শিল্পকলার সমগ্র সংগ্রহের মধ্যে ব্রোঞ্জের ভাস্কর্যগুলিকে বিশেষ করে তোলে, যা তারা প্রেরণ করে। চকচকে টুকরোগুলি আমাদের ডাকছে বলে মনে হচ্ছে, কেবল শারীরিক স্পর্শ সহ্য করে না, বরং এর জন্য ভিক্ষা করে। এই ভাস্কর্যগুলির পাশে থাকা চিহ্নগুলি এমন কিছু করার অনুমতি দেয় যা অন্যথায় অস্বীকৃতি জানানো হয়। এক অর্থে জনসাধারণের ভাস্কর্য শিল্প অভিজ্ঞতার আরও গণতান্ত্রিক প্রক্রিয়ার অনুমতি দেয়।